হিন্দিতে ভাষণ দিলেন, এই নিয়ে আপনাদের দলের বক্তব্য? এবং হাস্যকর ব্যাপার, মুখ্যমন্ত্রী বাঙালিদের জন্য পথে নেমেছেন বলে বলেছেন, কিন্তু হিন্দিতে ভাষণ দিয়েছেন। কথার মধ্যে একটা হিন্দি আসতে পারে, তিনটে ইংরেজি আসতে পারে, অন্য কথা। এটা কার কাছে উনি বার্তা দেওয়ার জন্য বলি? বাঙালিদের জন্য নেমেছেন, বাঙালি অসুবিধার হয়ে তার লিড করবেন বলে হাবভাব দেখালেন, আর এমন বাঙালি অসুবিধা যে বাংলা ভাষার সঙ্গে সমতুল করে দিলেন হিন্দিতে বক্তৃতা দিতে গিয়ে। আমার ধারণা উনি বোধহয় ভেবেছেন যে লোকসভা নির্বাচনের পরে ওনার দিল্লি যাওয়ার কোনো সুযোগ আছে কিনা, তার কোনো একটা প্রাক প্রস্তুতি উনি হয়তো করেছেন। বাংলার জন্য উনি না, উনি ওনার নিজের জন্য। মমতা ব্যানার্জি বাঙালির হেনস্থা নিয়ে সরব আর অনুপ্রবেশ প্রশ্নে নিশ্চুপ, আর একইভাবে বিজেপি অনুপ্রবেশ প্রশ্নে সরব কিন্তু বাঙালি হেনস্থা নিয়ে নিশ্চুপ। দেখুন, তৃণমূল এবং বিজেপি দুজনেই নির্বাচন এসে গেছে বলে পারস্পরিক এমনভাবে আলাপ আলোচনা অথবা রাস্তায় নামার মনোভাব দিচ্ছেন যাতে একজন আরেকজনকে সাপ্লিমেন্ট করতে পারেন, একজন আরেকজনকে সুবিধা করে দিতে পারেন। মুখ্যমন্ত্রী অনুপ্রবেশ নিয়ে কথা বলছেন না, হেনস্থা নিয়ে কথা বলছেন। আচ্ছা, মুখ্যমন্ত্রী তো অনুপ্রবেশ নিয়েই বরঞ্চ বলতেন, হেনস্থা নিয়ে তো বলতেন না। অনুপ্রবেশ হচ্ছে কেন? অতএব উনি ছুড়ে মারলেন স্পিকারের দিকে। ওনার তো অভিযোগ ছিল অনুপ্রবেশ, ওনার তোলা বল ধরে নিয়ে বিজেপি এগোল। আর উনি যখন এনডিএ গভর্নমেন্টে আছেন তখন দিল্লি কিংবা বম্বেতে বাংলাভাষী মানুষ তাদেরকে বাংলাদেশি দাঁড়িয়ে দেওয়া হয়েছে এবং ভারতের বর্ডার পার করে তাদের ফেরত পাঠাবার চেষ্টা যখন করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, হেনস্থা করা হয়েছে, একদিনও তো মমতা ব্যানার্জিকে আমরা দেখিনি সেখানে। 2003 সালের নাগরিকত্ব সংশোধনী আইন কোথায়? মমতা ব্যানার্জি তার তো বিরোধিতা কখনো করেননি। ফলে উনি যা করেছেন এখন হয়তো উল্টো কথা বলছেন। আবার বিজেপি অবশ্যই হেনস্থাতে যখন যুক্ত হয়ে গেছে গোটা বিজেপি, আসামেই হোক আর গুজরাটেই হোক, তখন বিজেপি হেনস্থাকারীদের পাশে। তৃণমূল কখনো হেনস্থাকারীদের বিরুদ্ধে কথা বলেনি, বিজেপি হেনস্থাকারীদের পাশে। এইটা প্রসঙ্গে বলে রাখি, মুখ্যমন্ত্রী বলেছেন যে বলা হচ্ছে আমার বিরুদ্ধে অভিযোগ, আমাকে বলা হচ্ছে আমি নাকি এটাকে বাংলাদেশ বানিয়ে দিচ্ছি। আরে বিজেপি তো আমার দেশে বাঙালিদের দেশ ছাড়া করছে, আর আমি বাংলাদেশ বানিয়ে দিচ্ছি এটা। এই ধরনের কথা উনি কেন ভাবতে হবে? বিরুদ্ধে আক্রমণ আসছে, ওনাকে এটা ভাবতে হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলাকে বাংলাদেশ বানিয়ে দিচ্ছেন বলে যদি কেউ বলেন সেটা আমি সহমত নই। যারা বলেছে তারা তাদের রাজনৈতিক মনোভাবে বলেছে এবং সেই রাজনীতিটা হচ্ছে বিভাজন বাড়াবার রাজনীতি, যাতে বিজেপিও সুবিধা পায়, যাতে তৃণমূলের সুবিধা পায়। বিজেপি এমনভাবেই চলে যাতে আসলে তৃণমূল সুবিধা হয়। কিন্তু আপনি গোটা তৃণমূলের কর্মকাণ্ড যদি ভালো করে দেখেন তাহলে বাংলাদেশ বানিয়ে দেবেন কেন? বাংলার হয়ে উনি কথা বলবেন কেন? উনি তো বলেছিলেন বাংলার তার মেয়েকে মুখ্যমন্ত্রী চায়, মানে বাংলা তার মেয়েকে চায়। উনি কোনদিন বলেননি যে বাংলা তার মেয়ের নিরাপত্তা চায়, বরং বাংলায় মেয়েদের নিরাপত্তা নেই, বাংলায় শিক্ষার 12টা বেজে গেছে, বাংলায় কাজের জন্য মাস্টারমশাই রাস্তায় বসে থেকে পুলিশের পেটানি খাচ্ছে। উনি কখনো বাংলার হয়ে কথা বলেন। বাংলার হয়ে কথা না বললে হঠাৎ করে বাংলাদেশ হয়ে বলতে যাবেন না, মানে এটা খুব ঠিক কথা না। বরং ওর বাঁয়ে ডাইনে ঘুরে ফিরে বেড়ায় বাংলা বিরোধী মানুষের সংখ্যা খুব একটা কম না, যারা যে কোনো সময় তৃণমূল থেকে বিজেপি হয়ে যেতে পারে। এটা বাংলার পক্ষে দাঁড়ানো নয়। আপনারা কাল মিছিল করেছেন এই বাঙালিদের হেনস্থার ঘটনাকে কেন্দ্র করে। আজকে মুখ্যমন্ত্রী বলছেন সুপার ইমার্জেন্সি চলছে, এটাই সুপার ইমার্জেন্সি, যেখানে বাঙালিদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, বাঙালিরা থাকতে পারবে না। আপনাদের দিকেও কিন্তু এই এক হয়েছে বামেরা, যাদের লজ্জা শরম নেই, মহাশূন্যের দিকে যাচ্ছে এবং আপনাদের সময় নানান ঘটনার উল্লেখ করেছেন উনি। আনন্দমার্গের থেকে শুরু করে আরো সুপার এমার্জেন্সি চলছে। মুখ্যমন্ত্রীর অবজারভেশন এটা সুপার এমার্জেন্সি চলছে, এভাবে যে বাঙালিদের মুখ্যমন্ত্রী এক একদিন এক একটা শব্দবন্ধ ব্যবহার করেন।
পশ্চিমবাংলা না গোটা ভারতবর্ষে চলছে আনডিক্লেয়ার্ড এমার্জেন্সি। সুপার এমার্জেন্সি কথাটা কি মানে হলো আমি জানি না। সুপার এমার্জেন্সি বলার মধ্য দিয়ে এমার্জেন্সিকে খাটো করে দেখানো হয়। এটা আনডিক্লেয়ার্ড এমার্জেন্সি। ডিক্লেয়ার্ড এমার্জেন্সি আমরা দেখেছি, এখন আনডিক্লেয়ার্ড এমার্জেন্সি। এখন এমার্জেন্সি ঘোষণা না করে মানুষের জান মান জীবিকা অধিকার কেড়ে নেবার একটা ব্যবস্থা হচ্ছে এবং ভারতবর্ষের সংবিধান তাকে কার্যত খারিজ করার মতন করে দিল্লির সরকার চলছে। দিস ইজ অ্যান আনডিক্লেয়ার্ড এমার্জেন্সি। সুপার এমার্জেন্সি কি উনি বলতে পারেন? এটা কি এই প্রসঙ্গেই বলি, এটা বিজেপিকে আক্রমণ করতে গিয়ে কি ইন্দিরা গান্ধীর পাশে দাঁড়ালেন মমতা ব্যানার্জি? কারণ তিনি বললেন যে বিজেপি নেতারা দুদিন আগে ইন্দিরা গান্ধীকে গালাগাল করলেন, অথচ নিজেরা সুপার এমার্জেন্সি চাকরি দেখেছেন। ইন্দিরা গান্ধীর পাশে দাঁড়ালেন। মমতা ব্যানার্জি ইন্দিরা গান্ধীর পাশে দাঁড়ালেন কিনা এটা বলা খুব কঠিন। উনি বিজেপির পাশে দাঁড়িয়েছেন এটা স্পষ্ট। উনি কংগ্রেস থেকে ভেঙে বেরিয়ে আসছেন এটা স্পষ্ট। উনি তারপরে বিজেপির পাশে দাঁড়িয়েছেন সেটা স্পষ্ট। উনি বিজেপির সাথে সরকার করেছেন সেটা স্পষ্ট। তারপরে আবার কংগ্রেসের সাহায্য নিয়ে পশ্চিমবাংলায় ক্ষমতা এসেছেন এটাও সত্য। পশ্চিমবাংলায় ক্ষমতা এসেই কংগ্রেসকে সরিয়ে দিয়েছেন। উনি আসলে ওনার নিজের পাশে আছেন। উনি নিজে ওনার ক্ষমতা এবং বৈভব এর পাশে আছেন। অনেকটা নিজেকে দেখে যেমন নার্সিসিস্ট মনোভাবে উনি আছেন। উনি বলছেন যে সারা দেশ জুড়ে তৃণমূল প্রতিবাদ করবে, আগামী দিন দিল্লি দখলও করবো, 26শে বাংলা, তারপর দিল্লি দখলের জন্য নির্বাচনে ইন্ডিয়া জোটেরই জয় হবে। সেই জন্য কি এভাবে তিনি এই কথাগুলো বলছেন? আমি জানি না মুখ্যমন্ত্রী কখন কি বলছেন, উনি হঠাৎ দিল্লি দখল করবেন, জানি না দিল্লি দখল হয় কিনা। হঠাৎ উনি ইন্ডি জোটের কথা বলছেন। উনি তো ইন্ডি জোটে আছেন সেখানে যেখানে তৃণমূল নেই। যেখানে তৃণমূল আছে সেখানে তো উনি ইন্ডি জোট বলে যদি কিছু থাকে তার সঙ্গে নেই। আইএনডিআই, ইন্ডিটা অন্য কথা হলো। আইএনডিআই মানে ইন্ডিয়া, নট ইন্ডি। ফলে উনি কখন কোথায় কার পাশে আছেন, কখন কোনটা দখল করার জন্য আছেন আমি জানি না। দিল্লি দখল পরে হোক, আগে আমি বলছি আপনি কি তৃণমূলের পুরনো কর্মীদের মন তাকে দখল নিতে পারছেন? তৃণমূলের পুরনো কর্মীরা সবচাইতে বেশি নিরাপত্তাহীনতায় ভুগছে তৃণমূলের বাহিনীর দ্বারা। রামেদের হাত ধরে নাকি আপনারা ক্ষমতায় ফিরতে চাইছেন বামেরা, আবার তারা কে শুরু করবে, আনন্দমার্গি করবে, আপনাদের আক্রমণ লজ্জাশরম নেই, রামেদের হাত ধরে আপনারা ক্ষমতায় আসতে চাইছেন। মুখ্যমন্ত্রী বোধহয় বলেছে যে সিপিএম মহাশূন্যে চলে যাচ্ছে। ওনার কথা কত লোক কত কথা বলে, ছাগলে কিরা খায়। ফলে কে কখন কি কথা বলছেন আমি সেসব উত্তর দিচ্ছি না। কিন্তু সিপিএম মহাশূন্যে থাকলে উনি মহানন্দে নাচতে পারবেন, কিন্তু ওনার সেই মহাশূন্যের মহানন্দে নাচা, সেটা যে তামান্নাকে খুন করে দেয়, সেটা যে অভয়ার ঘটনা ঘটায় উত্তর পাওয়া যায় না, সেটা যে আনিস খানের ঘটনা ঘটায়, সেটা যে রাজ্জাকের খুন করে, তৃণমূলের খুন করেছে তৃণমূল, খুন হয়েছে তৃণমূল, খুনের বিরুদ্ধে ধিক্কার মিছিল করবে তৃণমূল, খুনের পরে গ্রেপ্তার হবে তৃণমূল, খুনের পরে টাকা দিয়ে ম্যানেজ করতে চাইবে তৃণমূল। ফলে উনি কখন কি বলছেন, মহাশূন্যে থাকলে সিপিএম ওনার আনন্দ হতে পারে, কিন্তু গোটা দেশের মানুষ বুঝতে পারছেন তাদের জীবন জীবিকা লড়াই ভবিষ্যৎ তা বিপদাপন্ন হয়ে যায়। ফলে মানুষ কখনো ওনার এই রকমের মনোভাবকে সমর্থন করবে না। সর্বোপরি এই যে ধরুন বিজেপির হিন্দুত্বের ত্রাস, এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির অস্মিতার প্রকাশ ঘটানোর জন্য এই রাস্তায় নামছে। বাংলার উন্নয়ন এটা কি ভোটে প্রাপ্ত, এবং সেই উন্নয়নকে প্রাপ্ত রেখে এ বলছে হিন্দুত্ব, ও বলছে বাঙালি আবেগে শান দিচ্ছে 26-এর ভোটের আগে। বাংলার উন্নয়নটা কি প্রাপ্ত? পশ্চিমবাংলায় তৃণমূল কার্যত সরকারে আসার পর গত 14 বছর সবাই বুঝতে পারছেন ধ্বংসের সৃষ্টির, ধ্বংসের, উন্নয়ন না অনুন্নয়নের। গ্রামে যান, স্কুল বন্ধ, স্কুল আছে মাস্টার আছে, শিক্ষকতা করতে হয় না, অন্য কাজ, জুতোর ফিতে বাঁধতে হয়, সাইকেলের চেন তুলে দিতে হয়, ওইগুলো হচ্ছে কাজ। আপনি যান পশ্চিমবাংলার যে কোনো জায়গায়
বছরের এসএসসি বছরে হয় না, বছরের টেট বছরে হয় না, 10 বছরে একবার পরীক্ষা। সেই পরীক্ষায় দুর্নীতি চূড়ান্ত, টাকা দিয়ে চাকরি। তারপর বামফ্রন্ট আমলে এসএসসি লিস্ট বেরোতো কারা চাকরি পাবে, বছরে বছরে পরীক্ষা। তৃণমূলের আমলে এসএসসি লিস্ট বেরোবে পরীক্ষার জন্য না, কাদের কাদের চাকরি চলে গেল, কারা যোগ্য কারা অযোগ্য, তাও সেই লিস্ট করতে পারেন না, কারণ অযোগ্যদের উনি অযোগ্যদের উনি পাশে থাকে। বামফ্রন্ট আমলে গ্রাম অর্থনীতি অগ্রগতির স্বপ্ন ভবিষ্যতে, তৃণমূল শুধু সল্টলেক না গোটা পশ্চিমবাংলাকে বৃদ্ধাশ্রয়ে পরিণত করেছে, অনুন্নয়নের চূড়ান্ত, ধ্বংসের প্রতীক। ফলে মুখ্যমন্ত্রীকে লম্বা চওড়া বাড়তি কথা বলতে হচ্ছে, কিন্তু গোটা রাজ্য এবং গোটা দেশ বুঝতে পারছে যে সর্বনাশের মধ্যে পশ্চিমবাংলা এখন পরিযায়ী শ্রমিকের ভিড় নিয়ে চলছে। এই পরিযায়ী শ্রমিক প্রসঙ্গে বিজেপিও তো মানে ওই হিন্দুত্ব করছে তাদের পশ্চিমবাংলাতে বিজেপি হিন্দুত্ব করছে, যত হিন্দুত্ব করবে তত তৃণমূলের কাউন্টার সুবিধা হবে। বিজেপি এবং তৃণমূল এই কাউন্টার সুবিধায় চলে। রাজ্যের জন্য, রাজ্যের মানুষের জন্য, রাজ্যের শিক্ষা সংস্কৃতি কাজ ভবিষ্যৎ জীবিকা এসব নিয়ে তৃণমূলেরও কোনো আগ্রহ নেই, বিজেপিরও কোনো আগ্রহ নেই। তৃণমূলের আগ্রহ যত চুরি করা যায়, চুরির ভাগ কিভাবে 25-75 হবে তা দেখা। আর বিজেপির আগ্রহ চুরি করা তৃণমূল সে যেন রক্ষা পায়, সে যেন বিপদে না পড়ে, বরং প্রয়োজন মতো তাকে বিজেপি করানো। রাজ্যের মানুষের জন্য বিজেপি তৃণমূল তাদের কারো কোনো আগ্রহ নেই। আজকে সিএম অভিযোগ করেছেন যে বনগাঁ গাইঘাটা উত্তর 24 পরগনার কিছু মানুষের ওপর কালকে মহারাষ্ট্রে পুনেতে অত্যাচার করা হয়েছে। একটা মিনিট দেবো। তারা তৃণমূলের সাথে যুক্ত কোনোভাবে এবং প্রতিবাদ মিছিল করছে। পশ্চিমবাংলাতে তৃণমূল দাপট আনলিমিটেড। খুন যে হবে সে তৃণমূল, ভাগাভাগির লড়াই। খুন যে করবে সেও তৃণমূল, ভাগাভাগির লড়াই। খুন করার পর বিরোধীদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে, তবে গিয়ে তৃণমূল। তারপরে যখন ম্যানেজ করতে পারবে না, তখন ধরা পড়ার পরে সেও তৃণমূল। যার বাড়িতে খুন হলো তাকে চাকরি দেওয়ার ব্যবস্থা করতে হবে, তাতেও তৃণমূল। এবং কেন গ্রেপ্তার হলো তৃণমূলের লোক খুন করার পরে, অতএব ধিক্কার মিছিল বা অন্য কোনো কারণে ধিক্কার মিছিল, তাতেও তৃণমূল। তাতে যদি লোক না জোটে তখন চোখ রাগানো, চোখ না যদি আসিস গ্রামের কাজ বন্ধ করে দেবে। আসতে হবে, ছবি দিতে হবে। তৃণমূলের দাপট আনলিমিটেড। গোটা রাজ্যে গ্রামে শহরে মানুষ পরিশান হয়ে গেছে, বিপর্যস্ত হয়ে যাচ্ছে তৃণমূলের জন্য। সংকল্প দাবি করেছেন আরো 5 জন শহীদ হলে হবে, কিন্তু 2026-এ তৃণমূল তৈরি হবে। শওকত মোল্লার কথার উত্তর দেওয়াটা আমার খুব সাজে না। উনি বলেছেন যে আরো 5 জন শহীদ হলে হবে, কিন্তু তৃণমূলই ক্ষমতা আসবে। তো শব্দটা যদি ঠিকঠাক ভাঙলে তৃণমূলই আসবে, জিতবে। মানে যত খুন হবে তৃণমূলের জিত বেশি হবে। শহীদ মানে খুন, যত খুন করবে নিজেদের মধ্যে, তাতেও নাকি তৃণমূল খুব ভালো করে জিতবে। আমি মুখ্যমন্ত্রীকে বলছি, এই যে লোকটা কার্যত খুনকে প্রশ্রয় দিচ্ছে, সে কিন্তু আপনার ছবি মাথায় নিয়ে ঘুরছে, আর আপনি তাকে জেড ক্যাটেগরি সিকিউরিটি দিয়েছেন। যে বোয়া বাঁধতে জানে মুখ্যমন্ত্রী ভাষায়, সে যদি মুখ্যমন্ত্রীর পছন্দের লোক হয়ে যায়, তাহলে যে সন্ত্রাসটা হবার সেই সন্ত্রাসটাই হয়। যত ইচ্ছা খুন করবো, কিন্তু ভাঙড়ে জিতবো, কারণ ভোট দখল করবো। সরকার আছে পিছনে, পুলিশ আছে পিছনে। পুলিশ চলে যাক, 7 দিন সময়, তৃণমূলের নেতারা পালিয়ে যাবে, মানুষের ঘৃণা করবে। বলছি জয়নগরে বোমবাদ থেকে স্বামী স্ত্রী গল্পটা আমি জানি না কি বলছি। দেখুন, জয়নগরে বোমবাদ গিয়ে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছিল। অসুস্থ হয়েছিল, হাসপাতালে নিয়ে যাচ্ছিল, মারা গেছে। কিন্তু মারা গেছে স্বামী স্ত্রী না জেনে বলল। আমার ধারণা এখনো মারা যায়নি, বোধ হয় বোমে আক্রান্ত হয়েছে। আর যদি খারাপ যদি কিছু হয় আমি জানি।
এসএসসির নতুন নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হওয়া সমস্ত আবেদনের মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট এবং ডিভিশন বেঞ্চের যে রায় সেই রায় থাকবে, অর্থাৎ এর মাধ্যমে 30শে মে রাজ্যের শিক্ষা দপ্তর এবং এসএসসি যে নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করেছিল সেই বিজ্ঞপ্তি মেনেই নিয়োগ প্রক্রিয়া। এসএসসি চাকরি নিয়োগের ব্যাপারে যা কেস টেস হয়েছিল হাইকোর্ট আজ সেগুলোকে খারিজ করে দিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যে নিয়োগের প্রক্রিয়াটা হোক, এইটাই হাইকোর্ট জানিয়ে দিয়েছে। সেটা হাইকোর্ট যেভাবে বলেছে রাজ্য সরকার নিশ্চয়ই সেভাবেই অন্য সময় করে না, কিন্তু এক্ষেত্রে হয়তো কাজ করবে। আমার শুধু প্রশ্ন হচ্ছে, এটা 16 সালের পরীক্ষা, 18-19 সালের নিয়োগ, 16 সাল থেকে 25 সাল 9 বছর প্লাস। চাকুরি জীবনের স্প্যান কম বেশি 30 বছর। ফলে চাকুরি জীবনের স্প্যান যদি 30 বছর হয়, এই 9 বছরে কার্যত 1/3 টিচার রিটায়ার করে গেছেন। কোন নতুন পরীক্ষা হলো না, কোন নতুন নিয়োগ হলো না। জেনে বুঝে সরকার স্কুল শিক্ষার 12টা বাজাচ্ছে, মাস্টারমশাইদের 12টা বাজাচ্ছে, স্কুল শিক্ষার 12টা বাজাচ্ছে। 16 সালের পর আজ পর্যন্ত নিয়োগ হয়নি কেন? কে বাধা দিয়েছে? কেউ তো বাধা দেন। কোন কোর্ট বলেনি যে না না আপনি 16 সালের পরে 17, 18, 19, 20, 21 আপনি স্বাভাবিকভাবে স্বচ্ছভাবে নিয়োগ করুন, আটকাচ্ছি। কেউ বলেন। সরকার নিয়োগ করতে চায় না। মাস্টারমশাই না থাকলে স্কুল 12টা বেজে গেলে প্রাইভেট স্কুলের লাভ, আর মাস্টারমশাই স্কুলে যদি না থাকে মাইনে দিতে হবে না, ওই টাকা লুট করলে তৃণমূলের লাভ। এখনো পর্যন্ত ডিবিসি ছাড়া আমার ছেড়েছে, তার জন্য প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে। এখনো পর্যন্ত সেরকম কিছু হয়নি, তবু আগে থেকে মুখ্যমন্ত্রী ডিবিসিকে আক্রমণ করতে শুরু করবে। ডিবিসি নিয়ে মুখ্যমন্ত্রীর একটা দুশ্চিন্তা আছে। আমি আশা করব পশ্চিমবঙ্গবাসীর জন্যই ওনার আশঙ্কা, এবং ওনার আশা এবং আশঙ্কা মিলিয়ে উনি উদ্বিগ্ন। আসলে নানান কারণে নানান উদ্বেগ, সেই উদ্বেগটার থেকে সরে থাকার জন্য কোথাও একটু হয়তো বাড়তি উদ্বেগ উনি দেখাচ্ছেন। ম্যানমেড বন্যা তখন আর বলছেন না, কিছু একটা বলবেন হয়তো, যখন হবে তখন দেখা যাবে। কিন্তু সরকারের আগাম প্রস্তুতি সবসময়তেই জরুরি। আশা করব মুখ্যমন্ত্রী যেরকম আগাম প্রস্তুতি নিয়েছেন তাতে এবার অন্তত কোনো ঘটনা ঘটবে না, ঘাটাল দারুণ ভালো থাকবে। আজকে শুভেন্দু আগে কুলতলি ওদিকে ফালাকাটা যে ধর্ষণের ঘটনাগুলো কত দ্রুত কলকাতা পুলিশ পদক্ষেপ করেছে তাই নিয়ে তারা পোস্ট দিচ্ছিল। এখন দেখা যাচ্ছে করয়া গণধর্ষণ মামলা 11 বছর পর ডেকোরেশন খালাস 3, ওটা করয়া গণধর্ষণ মামলা, সেখানে 11 বছর পর ডেকোরেশন খালাস 3। মানে একদিকে জয়নগর আর ফালাকাটার রেজাল্ট দেখাচ্ছে যে আমরা দ্রুত এখানে পানিশমেন্ট করে দিলাম, এখানে ডেকোরেশন খালাস 3 11 বছর পর। এটাও তো সমালোচনার একটা দিক হবে। করয়া গণধর্ষণ মামলায় অপরাধীরা, অভিযুক্তরা, তাদের কোনো শাস্তি হলো না, তারা বেকসুর খালাস হয়ে যাবে। আমি জানি না পুলিশ এখন কি একই রকম ভাবে জানাবে যে আমরা 11 বছর ধরে কিচ্ছু করতে পারিনি, পুরো ব্যর্থ, জানাবে যে আমরা কিছু করতে পারলাম না। অভয়াকাণ্ডের পর কুলতলি এবং ইত্যাদি 60 দিনের মধ্যে অ্যাকশন নিয়েছে। অভয়াকাণ্ডের জন্য তাহলে সরকার নড়ে চড়ে বসেছিল, সরকার চাইলে পারে, পুরোনো আইনেই পারে। এখন অভয়াকাণ্ড থেকে সরে এসছে, এখন ওদের ভাবছি ভালো আছে। ওদের করয়া কাণ্ডে, গণধর্ষণ কাণ্ডে বেকসুর খালাস, এক সরকার একাধিক। শুভেন্দু অধিকারী এবং উত্তর 24 পরগনা বিভিন্ন মানুষের উপরে গতকাল মহারাষ্ট্রের পুনেতে অত্যাচার হয়েছে। মুখ্যমন্ত্রী আজকে অভিযোগ করেছেন যে বনগা, গাইঘাটা ইত্যাদি বিভিন্ন জায়গার মানুষ তাদের উপরে বম্বেতে বা অন্য জায়গাতে নানান রকম হেনস্থা হয়েছে। তাতে মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। এই দুঃখ প্রকাশ করাটা স্বাভাবিক। কেন? বাংলার মানুষ, ভারতীয় বংশোদ্ভূত বাংলার মানুষ, তারা যেমন বাংলার মানুষ, তারা তেমন দেশের মানুষ। তাদের সুরক্ষা থাকবে না, তারা হেনস্থা হবেন, তারা হয়রানি হবেন, তারা চক্রান্তের শিকার হবেন। সবার প্রতিবাদ করতে হবে। মুখ্যমন্ত্রী প্রতিবাদ করেছেন, ভালো করেছেন। কিন্তু আমি মুখ্যমন্ত্রীকে বলছি, মুখ্যমন্ত্রী আপনি তো জানেন ছত্তিশগড়ের কাঙ্কের জেলা বঙ্গ করেন বহু বছরে, সেখানে 109 জন বাংলাদেশী
ঘটনাক্রমে তারা হিন্দুও বলে। ছত্তিশগড়ে বিজেপির সরকার, তাদের নোটিশ দেওয়া হয়েছে, তাদের পুলিশ ডাকছে, তাদের তাড়িয়ে দেবে, তাদের হেনস্থা করা হচ্ছে। এই হচ্ছে তাদের নামের তালিকা। অবশ্যই ওখানকার তালিকা বলে হিন্দিতে আছে, যে কেউ দেখে নিতে পারে। মাননীয় মুখ্যমন্ত্রী, ছত্তিশগড়ে বিজেপির সরকার 109 জনকে নোটিশ দিল অফিসিয়াল, পুলিশ ডাকছে, তাদের তাড়িয়ে দেবে বলে বলছে। আর আপনি বাংলার মানুষের জন্য নাকি রাস্তায় নেমেছেন, একটা শব্দ উচ্চারণ করলেন না, একটা শব্দ উচ্চারণ করলেন না। কেন? ওরা গরিব বলে? কেন? ওরা ওই রাজ্যে থাকছে বলে? ওরা বঙ্গভাষী? ওরা আপনাকে ভোট দেবে না বলে, আপনার ভোটার লিস্টে ওদের নাম নেই বলে আপনি বললেন না? এই দেখুন, পাল, মন্ডল, দুলাল, কুন্ডু, শিলারানী, কুন্ডু, মদন, সাহা, লেখা হয়তো আছে হিন্দিতে। ওরা হয়তো আপনার ভোটার নয়, কিন্তু সেই কারণে ওরা মানুষ নয়, ওরা বঙ্গভাষী নয়, ওরা বাঙালি নয়। মুখ্যমন্ত্রী কখনো কখনো উৎসাহ দেখান, কখনো কখনো দেখান তার ধরা পড়ে যায়। ওনার ভোটার হলে তবু একরকম, ওনার পক্ষের ভোটার হলে আরেক রকম, আর ওনার রাজ্যের ভোটার না হলে বাঙালি হোক আর যেই হোক, যা হয় হোক, কি এসে যায়। বিজেপি সরকার যদি দুঃখ পায় ছত্তিশগড়ে, তীব্র প্রতিবাদ করেছে, আর এই তীব্র প্রতিবাদ করেছে। এই বালবন্ধুদের নিয়ে রাজ্য বিজেপিও তো কিছু বলছে। কোনটা নিয়ে? এই বালবন্ধুদেরকে নিয়ে এই যে পাল, কুন্ডু, ছত্তিশগড়, সাহা, সব বাঙালি, বঙ্গভাষী। বিজেপির কোন স্টেটমেন্ট দেখেছেন? ছত্তিশগড়ে বিজেপির সরকার, ছত্তিশগড়ে বিজেপির সরকার বন্ধ করবে। কামকের জেলা, ছত্তিশগড়, বিজেপির সরকার, বিজেপির মুখ্যমন্ত্রী। বিজেপিও চুপ, তৃণমূলও চুপ, ভালো চলছে খেলা। এদিকে শুভেন্দু অধিকারী বলছেন যে মুখ্যমন্ত্রী মনোজ পালকে এক্সটেনশনে রাখলেন কেন, তাহলে ওনার যদি এতই অবাক। এবং শুভেন্দু কি বলেছে আর মুখ্যমন্ত্রী কি বলেছে, উনি কাকে এক্সটেনশন রাখছেন? মনোজ পন্থকে কেন মুখ্যমন্ত্রী এক্সটেনশনে রাখছেন, শুভেন্দু অধিকারীর দুঃখ হলে উনি নিশ্চয়ই মুখ্যমন্ত্রীকে জানতে চাইবেন, কিন্তু সঙ্গে সঙ্গে উনি দিল্লিতে ওর পছন্দের স্বরাষ্ট্র মন্ত্রীকে জিজ্ঞাসা করুন যে মনোজ পন্থ তার এক্সটেনশন দিল কেন। তৃণমূলের মুখ্যমন্ত্রী এক্সটেনশন দিতে চায়, বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী এক্সটেনশন দেয়। বিজেপি চায় যেন তৃণমূলের অসুবিধা না হয়। আজকে ইলেকশন কমিশনে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি পরিষদীয় দল যায় এবং সেখানে তাদের যেটা বক্তব্য যে রোহিঙ্গা মুক্ত তালিকা চাই, এবং সেটা তারা কমিশনকে জানিয়েছে, এবং এ রাজ্যে রোহিঙ্গাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই মিছিল করেছে। শুভেন্দু অধিকারী বলছেন যে রোহিঙ্গাদের প্রোটেকশন দেওয়ার জন্য মমতার মিছিল। ইলেকশন কমিশনে গিয়ে উনি অভিযোগ করে এসেছেন যে রোহিঙ্গা মুক্ত বাংলার ভোটার লিস্ট চাই, এবং রোহিঙ্গাদের মুক্ত করার জন্য, রোহিঙ্গা মুক্ত বাংলার জন্য উনি মিছিল করুন। সেই মিছিলটা দিল্লিতে করলে ভালো হতো না? শুভেন্দু, রোহিঙ্গা মানে তো ভারতবর্ষের মানুষ, এখান থেকে ওখানে যাচ্ছে তারা, বাইরের মানুষ। বাইরের মানুষ যখন ভারতবর্ষে ঢুকে, বর্ডারটা তো দিয়েছে কেন্দ্রীয় সরকার। আপনি পশ্চিমবাংলায় অঙ্ক করার জন্য করছেন, নাটক করার জন্য করছেন, খেলা করার জন্য করছেন, আপনি সব জানেন। দিল্লির সরকার অ্যালাউ করলো কেন তাহলে পশ্চিমবাংলায়? কেন বর্ডার সিল করেন? কেন আসতে পারল? বুঝে সুঝে কথা না বললে ফাউল হয়ে যায়, সেলফ ডিফিট হয়। শুভেন্দু এখন তাই বসে। আজকে শিয়ালদা আদালতে একটা ডেভেলপমেন্ট হয়েছে। ওরা কত চল্লিশ বলছে আজকে শিয়ালদা আদালতে ডেভেলপমেন্ট হয়েছে।